নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প বাঁশি বকুল। এই যুগের ছেলেমেয়েরা প্রেমে পড়বে না কেন? পড়ে, কিন্তু সেই পতন অধঃপতন নয়। আজকাল ব্যর্থ প্রেমে কেউ বাউন্ডুলে হয়ে যায় না। মেয়েই হোক, ছেলেই হোক, লেকের জলে ডুবে মরে না। আগাছা যে যা সামলে নিয়ে কাজকর্মে মন দেয়। আবার প্রেম যাদের সার্থক হয়, তারাও আজকাল সমাজ সংসার মিছে মনে করে দিন রাত মুখোমুখি বসে থাকে না, বরং দুহাত আর দুহাত চার হাতে টাকা রোজগারের চেষ্টা করে। সংসারে স্বাচ্ছন্দ্য আনে, সমাজে প্রতিষ্ঠা। মোট কথা, এ যুগের মানুষের মতো এ যুগের প্রেমও যুক্তির হাতে হাত রেখে চলে। দুই বন্ধুর মধ্যে আলোচনা হচ্ছিল। বয়সের দিক থেকে কেউই আধুনিক নন, দুজনেই 50 ছুঁই ছুঁই করছেন। যিনি আধুনিক যুগের মধ্যে যুক্তি আর যুক্তির মধ্যে মুক্তির সাক্ষাৎ পেয়েছিলেন, তাকে অপেক্ষাকৃত তরুণ আর স্বাস্থ্যবান দেখায়। তার চুলে বিশেষ পাক ধরেনি, দাঁতও প্রায় অটুট রয়েছে। বোঝা যায় জরার সঙ্গে তিনি বেশ কিছুদিন যুদ্ধ করতে পারবেন। জীবন সংগ্রামেও তার হাতিয়ার বেশ শক্ত। হেস্টিং স্ট্রিটে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের তিনি অংশীদার। আর যিনি চুপ করে বন্ধুর মুখের দিকে তাকিয়েছিলেন, তার মাথার চুল অর্ধেকের বেশি পেকে গেছে। চেহারাটা মোটাসোটা বলে বয়সের চেয়েও প্রবীণ বলে মনে হয়। একটি বিদেশি ব্যাংকে কাজ করেন। নিজের অ্যাকাউন্টে কিছু জমেনি, যা আয় ব্যয়ের পরিমাণ তার চেয়ে বেশি। ছেলের চাকরির তদবিরে তিনি নিউ আলিপুরে বন্ধুর কাছে এসেছেন। বন্ধু তাকে চা সিগারেটে আপ্যায়ন করেছেন। কথায় কথায় যুবশক্তির প্রসঙ্গ এসেছে, যৌবনের সঙ্গে প্রেম। ব্যাংকের অফিসার মণিমোহন তার বন্ধুর দিকে তাকিয়ে একটু হাসলেন। তারপর আস্তে আস্তে বললেন, তুমি যে প্রেমের কথা বলছো তা শুধু এ যুগের বৈশিষ্ট্য কেন হবে? নারী পুরুষের সাধারণ স্বাভাবিক আকর্ষণ আগেও যেমন ছিল, এখনও তেমনি আছে। একজন আরেকজনকে পছন্দ করে, দুদিন পরে ভুলে যায় কি বিয়ে থা করে ঘর সংসার করতে থাকে। এই চেনা পথে বাঁধা পথে সংসারের লাখ লাখ লোক হাঁটে, কেউ তা নিয়ে মাথা ঘামায় না অনিমেষ। ইঞ্জিনিয়ার বললেন, তবে কাঁধে নিয়ে মাথা ঘামায়? বন্ধুর অসহিষ্ণুতা লক্ষ্য করে মণিমোহন ফের একটু হাসলেন। যারা নির্বোধের মতো লেকের জলে ঝাঁপ দিয়ে পড়ে বিষ খায়, জীবনটাকে ছাড়খাড় করে দেয়, হয় নিজের না হয় আর একজনের, কি দুজনেরই, তাদের খবরই কাগজে ওঠে, তাদের নিয়েই গল্প হয়, নাটক হয়। আর আমরা যারা নিশ্চিন্তে বাড়ি গাড়ি করি, কি অফিসের ডেবিট ক্রেডিট মিলাই, তারা ওই সব মাথা খারাপ ছেলেমেয়েগুলোর কাণ্ড কারখানা নিয়ে আলোচনা করি, উত্তেজিত হই। ইঞ্জিনিয়ার হেসে বললেন, তোমার কথা বাদ দাও, তুমি জীবনে কোনোদিন উত্তেজিত হওনি। কিন্তু তুমি যাদের কথা বললে, তাদের নিয়ে সংসার চলে না, তারা সমাজ সংসারের কেউ নয়। মণিমোহন ঠান্ডা চায়ের কাপে আর একবার ঠোঁট ছোঁয়ালেন। তারপর হেসে বললেন, নয়ই তো। তবুও আমরা যারা সমাজ সংসার চালাই, তারাও মাঝে মাঝে ও ধরনের অচল কি অতি চঞ্চল দু একটি নারী পুরুষের মুখোমুখি হই। কেউ উত্তেজনায় ছটফট করি, কেউ বিস্ময়ে বোবা হয়ে থাকি। এতকাল বাদে সুনন্দাকে দেখে আমার তাই মনে হলো। ইজি চেয়ারে অর্ধশয়িত ইঞ্জিনিয়ার এবার উৎসাহে শিরদাঁড়া খাড়া করে উঠে বসলেন। বললেন, সুনন্দা? সে আবার কে? নিজের স্ত্রীর অসুখ বিসুখের কথা ছাড়া তোমার মুখে পরনারীর নাম তো কোনোদিন শুনিনি। হুম, ও চা ঠান্ডা হয়ে গেছে, খেতে পারবো না। ওরে ও কানাই, মনিকে আর এক কাপ চা দিয়ে দে, আর দুটো সিঙ্গারাও নিয়ে আয়।
আরে মাংসের সিঙাড়া, খাও খাও। কানাইয়ের হাত মন্দ নয়, এখন ওই কানাই ভরসা। স্ত্রী পুত্র সব কালিম্পংয়ে। আমার তো আর শৈলবাস টৈলবাস নেই। শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত সবই সমান। মিস্ত্রিগিরি করি, পরের বাড়িঘর তুলে দিই। আমার কি আর নড়বার জো আছে? যাগো সব, তোমার সুনন্দার গল্প শুনি। এই বিশাল মরুভূমিতে তবু এক চিলতে ওয়েসিস। অনিমেষের ছোকরা চাকর কানাই চা আনল, সিঙাড়া আনল, সিগারেট আনল। মণিমোহন বিকালের আলোয় ধনী বন্ধুর লতামণ্ডপ আর ফুলের টবগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। সেই আলো আরও ক্ষীণ, আরও ম্লান হবার পর মৃদুস্বরে বলতে লাগলেন, সুনন্দা আমার নয়, তবে আমার সহপাঠিনী এক সময় ছিল। সে কি আজ? ৩০ বছর আগেকার কথা। ৩০ বছর, কত কাল হয়ে গেল, তাই না? মাঝে মাঝে মনে হয় সে যুগ যেন ৩,০০০ বছর পেছনে পড়ে রয়েছে। আবার মাঝে মাঝে মনে হয় এই তো সেদিন। আমাদের মফস্বল শহরের সেই কলেজে মাত্র ২ বছর আগে কোএডুকেশন চালু হয়েছে। আমরা তৃতীয় ভাগ্যবান দল। আমাদের সহপাঠিনীর সংখ্যা ৫। আমাদের সংখ্যা ১০-১২ গুণ বেশি। প্রফেসরের লেকচার শুনতে শুনতে কেউ যদি আর চোখে চায়, অমনি ৫০ জন প্রতিদ্বন্দ্বীর চোখের ঈর্ষা তাকে বিদ্ধ করে। কিন্তু ছেলেরাই চঞ্চল। দেখে শুনে মনে হয় মেয়েরা পাষাণ প্রতিমা। তারা শুধু প্রফেসরের বক্তৃতা শুনতে আর নোট নিতেই এসেছে। পৃথিবীর আর কোনো ব্যাপারে তাদের বিন্দুমাত্র উৎসাহ নেই। অফ পিরিয়ডে কমন রুমে বসে কি ছুটির পর চাঁদমারির মাঠে বেড়াতে বেড়াতে আমরা কয়েকটি সতীর্থ মেয়েদের এই শীতলতা নিয়ে দুঃখ অনুভব করতাম। এত সাধ্য সাধনার পর যদি বা রক্ষণশীল কলেজ কর্তৃপক্ষ সহশিক্ষায় রাজি হলেন, ভাগ্যের একই বিড়ম্বনা। আমাদের সঙ্গে যারা বিদ্যা অর্জন করতে এলো তারা প্রত্যেকেই অতি মাত্রায় সুশীলা। শুধু তাই নয়, এক একটি শিলাবতী। নির্মল শিকদারের ক্ষোভ সবচেয়ে বেশি ফুটে বেরোত। আরে রেখে দাও শিলাবতী, একটা টোকা দিলে প্রত্যেকটির শিলা চৌচির হয়ে ফেটে যাবে। নির্মলকে আমরা মেয়েদের সম্বন্ধে ওয়াকিবহল মনে করতাম। অনেক সরাসরি অভিজ্ঞতার বর্ণনা তার মুখে শুনেছিলাম। এখন বুঝতে পারি সেসব চুরি করা গল্প। পরের অভিজ্ঞতাকে নিজের বলে চালিয়েছে। কিন্তু যতই আস্ফলন নির্মল আমাদের সামনে করুক, ওদের সামনে বীরত্ব দেখাবার সুবিধে ছিল না। প্রিন্সিপাল ছিলেন কড়া। এরই মধ্যে তিনি নির্মলকে তার চালচলনের জন্য শাসন করেছিলেন। হোস্টেলের সুপারিনটেন্ডেন্টেরও কড়া নজর ছিল তার উপর। তবু তার বড়াইয়ের অন্ত ছিল না। সে বাজি রেখে ওদের সঙ্গে কোনো না কোনো ছকে কথা বলত। বাজিতে জিতে পাওয়া টাকায় আমরা দল বেঁধে রেস্টুরেন্টে খেতাম। লঞ্চে করে খানিকটা বেরিয়ে আসতাম। ক্লাসের সবচেয়ে রাশভারী মেয়ে সুনন্দা সেনের কাছে জেনারেল ফিলোসফির বই ধার চেয়ে এনে নির্মল একবার ১০ টাকা জিতেছিল। সে টাকা আমরাই চাঁদা করে দিয়েছিলাম। হেরে গিয়েও আমরা জয়ের গৌরব ভোগ করতাম। নির্মলের কৃতিত্বে যেন আমাদেরও অংশ ছিল। উৎসাহ পেয়ে নির্মল বাহাদুরি দেখিয়ে বলত, সাব জজের ওই পাষাণ হৃদয় তনয়াকে আমি একদিন বিয়ে করব, তবে ছাড়ব। আমরা হেসে উঠতাম। ব্যাপারটা এতটাই অসম্ভব যে কোনো মন্তব্য পর্যন্ত করা চলে না। পরেশনাগ বলত, লাখ টাকা বাজি। নির্মল জবাব দিত, লাখ টাকা তোদের ৭ জনকে ৭ বার বিক্রি করলেও উঠবে না। কোথায় পাবি? সেই কনসিডারেশন থেকে তো আমি এগোই না, নইলে। এই গল্পের নায়ক নির্মল নয়, তবু তার কথাই এখন বেশি করে মনে পড়ছে। তার কারণ নির্মলই আমাদের প্রথমে খবরটা দিয়েছিল। চাঁদমারির মাঠের আড্ডায় সেই আমাদের অবাক করে দিয়ে বলেছিল, আরে জানো, আমাদের সুনীল হালদার
লুকিয়ে লুকিয়ে প্রেমে পড়েছে। পরেশ বলল, সে কি, কার সঙ্গে? কার সঙ্গে আবার? ওই সুনন্দার, ওই পাথর দিয়ে গড়া মূর্তির। পরেশ বলল, পাথর হলেও শ্বেত পাথর, আর মূর্তিটিও বড় মনোরম। যিনি গড়েছেন বেশ যত্ন করেই গড়েছেন। নাক, চোখ, ঠোঁটে চিবুক একেবারে কুঁদে কুঁদে বের করেছেন, যেন আমাদের মধু কারিগরের গড়া লক্ষ্মী প্রতিমা। নির্মল ব্যঙ্গ করে বলল, দেখো দেখো, জিভে কেমন জল এসে গেছে দেখো। লক্ষ্মী হোক আর কলাবই হোক, তাতে তোর কি? তুই তো প্যাঁচা। সুনীল অবশ্য প্যাঁচা নয়, সে দেখতে সুশ্রী, গৌরবর্ণ ছিপছিপে চেহারা। তবু এত ছেলে থাকতে নির্মল সুনীলের নামে এই অপবাদটা দিল দেখে আমরা বিস্মিত হলাম। মুখচোরা শান্তশিষ্ট গম্ভীর স্বভাবের ছেলে সুনীল হালদার। ক্লাসে তেমন কোনো বন্ধুবান্ধব নেই। পরেশরা বলে ম্যাট্রিকুলেশনে না হয় 10 টাকা স্কলারশিপ পেয়েছে। আইএতে তো বাপু দুটো লেটার ছাড়া কিছু জোটেনি। অত দিমাগ কিসের? কিন্তু আমি জানতাম সুনীল যে অমিশুক, তাও দিমাগের জন্য নয়, ওটাই ওর স্বভাব। কি করে মানুষের সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয়, আলাপ জমাতে হয়, তাও জানে না। জানে না বলেই ওর এত সংকোচ। সুনীল অবশ্য আমাদের দলের নয়, কিন্তু তা নিয়ে আমি অন্তত রাগ করিনি। ও কারোরই দলে ছিল না। ও একাই একটা দল, এক পাপড়ির ফুল। ফুলের সঙ্গেই তুলনা দিলাম। যেমন ওর চেহারায়, তেমনি স্বভাবের নম্রতা আর লাবণ্য ছিল। প্রফেসররা মোটামুটি ওকে ভালোবাসতেন, মানে ভালোবাসতে চাইতেন, কিন্তু ও তাদের কারোর আশাই পূর্ণ করেনি, না পরীক্ষার রেজাল্টে, না আসা যাওয়া সামাজিকতায়, অনুরঞ্জনে, আনুগত্যে। ক্লাসে সুনীলের বন্ধু না থাকলেও শত্রুও কেউ ছিল না। তাই আমি ওর পক্ষ নিয়ে বললাম, ও বেচারার বিরুদ্ধে কেন এই অপবাদ দিচ্ছ? নির্মল আমার কথার প্রতিবাদ করে বলল, অপবাদ নয় মণি, অপবাদ নয়, আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছ? দেখতে দেখেছি। তারপর সেই দেখার বর্ণনা দিল নির্মল। সুনীল নাকি বেছে বেছে ক্লাসের এমন জায়গাটিতে গিয়ে বসে যেখান থেকে সুনন্দার মুখ স্পষ্ট দেখা যায়। সুনীল নাকি যতক্ষণ ক্লাসে থাকে পলক ফেলে না। প্রফেসরদের মূল্যবান লেকচার ওর কানে যায় কিনা বোঝা যায় না, কিন্তু প্রফেসররা যখনই সুনন্দাকে কোনো কথা জিজ্ঞাসা করেন, সুনীল উৎকর্ণ হয়ে ওঠে। আর আশ্চর্য, আমরা ক্লাসে এতগুলো ছেলে থাকতে প্রত্যেক প্রফেসরই সুনন্দাকে কিছু না কিছু কথা জিজ্ঞাসা করেন। সুনন্দা নিরুত্তর থাকে না, প্রত্যেককেই স্মিতমুখে স্নিগ্ধস্বরে জবাব দেয়। যুবক, বৃদ্ধ, কৃতি, অকৃতি সব অধ্যাপকের ওপরই ও সমান শ্রদ্ধা, সমান অনুরাগ। আমাদের নির্মল আড়ালে এসে দাঁতে দাঁত ঘষে একেবারে বর্ন অ্যাক্ট্রেস। আমি যদি হিস্ট্রির বিকে রায়ের মতো একটা ওঝা প্রফেসর হয়েও প্ল্যাটফর্মে উঠে দাঁড়াতে পারতাম, তাহলে ওই জাত অভিনেত্রীর অ্যাক্টিং ছুটিয়ে দিতাম। আমরা হেসে বলতাম, এ জন্মে নয় নির্মল, এ জন্মে নয়, এ জন্মে মিটিবে না স্বাদ। কিন্তু নির্মলের স্বাদ যেমন মিটবে না, সুনীলের স্বাদও কি মিটবে? যাতে এক নয়। তাছাড়া মুন্সেফকোটের পেশকারের ছেলে সাব জজের মেয়ের দিকে তাকাতে সাহস পায় কিসের জোরে? ক্ষণপ্রভায় চোখ ঝলসে যাবে যে। নির্মল বলে, বামন কি চাঁদের দিকে হাত বাড়ায় না? পতঙ্গ কি আগুনে ঝাঁপ দেয় না? একটু নজর দিতেই সুনীলের কিছু কিছু, তোমাদের ভাষায় অধঃপতনের লক্ষণ, আমাদেরও চোখে পড়ল। ও যেন আরও অমিশুক, আরও অসামাজিক হয়ে গেছে। চুলদারির ব্যাপারে যত্ন নেই, জামা আধময়লা, বোতাম কোনটা কোন দিকে আছে কোনোটারও হদিশ মেলে না। তারপর শোনা গেল
সুনন্দা যখন তার বাবা মা দাদা বৌদি কি ক্লাসের অন্য কোনো মেয়ের সঙ্গে নদীর ধারে স্টিমার ঘাটায় বেড়াতে যায়, সুনীল অনেক দূর থেকে তাদের অনুসরণ করে। কোটপাড়ায় সুনন্দাদের বাংলো প্যাটার্নের বাড়িটার দক্ষিণ দিকে যে ঝাউগাছে সারি আছে, তার আড়ালে আড়ালে সুনীলকে ঘুরে বেড়াতে আমিও কয়েকদিন দেখে ফেললাম। পরেশ বলল, ওখানে গিয়েছিল কি করতে? নির্মল জবাব দিল, ঝাউবনের হাওয়ায় নিজের দীর্ঘশ্বাস মিশিয়ে দিতে। পরেশ বলল, ছি ছি ছি, অত হ্যাংলা কিন্তু আমরা হতে পারতাম না। পেছন দিয়ে ঘোরাঘুরি করে করুক, কিন্তু ওকে জানিয়ে দিও নির্মল, সামনে যেন না যায়। ওদের একটা অ্যালসেশিয়ান আছে। নির্মল ভুরুকুচকে বলল, তুমি কি করে জানলে? তোমাকে তাড়া করেছিল নাকি? সুনন্দাদের আদব কায়দায় চালচলনে একটু বিলিতি গন্ধ থাকলেও নিজেদের সমাজে ভদ্রতা সৌজন্যের সুখ্যাতি ছিল। জজ, ম্যাজিস্ট্রেট, সাবজজ, মুন্সেফ কি নাম করা উকিলরা তো ওদের বাড়িতে চায়ের আসরে নিমন্ত্রণ পেতেনি। কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, আরও 2-4 ভাগ্যবান প্রফেসরকেও ওরা ডাকতেন। প্রফেসরদের সার্টিফিকেট পাওয়া সচ্চরিত্র মেধাবী 2-1টি ছেলেরও ও বাড়িতে ঢুকবার অধিকার ছিল। কিন্তু আমরা ত্রিসীমানায় যেতে পারতাম না। সুনীল হালদারেরও সেই দশা। আমার মনে হয় সুনন্দার বাবা মার সঙ্গে যদি আলাপ হতো, ওরা ওর সঙ্গে ভদ্র ব্যবহারই করতেন। সুনন্দার সঙ্গেও যদি স্বাভাবিকভাবে আলাপ পরিচয়ের সুযোগ হতো, প্রেমে না পড়ুক, বন্ধুত্ব না হোক, সাধারণ কথাবার্তা সুনন্দা ওর সঙ্গে বলতো, শিষ্টাচারের ত্রুটি হতে দিত না। সাহিত্য, ইতিহাস, ফিলোসফি যে কোনো বিষয়ে পাঠ্যতালিকার বাইরে সুনীলের পড়াশোনা নিতান্ত কম ছিল না। ওর সঙ্গে আলাপ করলে নামকরা ছাত্রী সুনন্দা খুশিই হতো। কিন্তু তার সুযোগ হয়নি। সুনীল আর সুনন্দা নামেই শুধু এক শ্রেণীর। আসলে ওদের মধ্যে অনেক ধাপের ব্যবধান, আর্থিক অবস্থার, সামাজিক মর্যাদার। তাছাড়া আমাদের ছোট শহরে সে যুগের সমবয়সী ছেলেমেয়েদের মেলামেশা কেউ ভালো চোখে দেখতেন না। তা নিয়ে নিন্দেমন্দ আলোচনা সমালোচনা হতো। তাই বলে যে মাঝে মাঝে কেলেঙ্কারি কাণ্ড ঘটত না তা নয়। পিছন দিয়ে হাতি যেত, সামনে দিয়ে ছুঁচোও যেতে পারত না। দুজনে একই ক্লাসে পড়ে, একই প্রফেসরের লেকচার শোনে, নোট নেয়, রোজ তাদের দেখা সাক্ষাৎ হয়। সুনীল তবু সুনন্দাকে 1.5 বছরের মধ্যে একটি কথাও বলতে পারল না, একটু কাছেও যেতে পারল না। তাদের মধ্যে যে কয়েক গজ ব্যবধান ছিল, তাই রয়ে গেল। কয়েক গজ তো নয়, যেন হাজার হাজার মাইলের ব্যবধান। মাঝখানে কয়েকটি বেঞ্চ তো নয়, 7 সমুদ্র 13 নদী। টেস্ট আসন্ন। আড্ডা ছেড়ে পরীক্ষার ভয়ে আমরা বই মানে নোটবুক নিয়ে উপুর হয়ে পড়লাম। একদিন নদী ধারে বেড়াতে গিয়ে দেখি সুনীল একটি নিরিবিলি জায়গা বেছে নিয়ে পথের দিকে চুপ করে চেয়ে বসে আছে। আমি বললাম, এ কি, তুমি এখানে একা একা কি করছো? সুনীল বলল, ঢেউ গুনছি। একটু দাঁড়িয়ে থেকে চলে এলাম। বুঝতে পারলাম সুনীল আলাপ করতে চায় না। নিজের মধ্যে নিজেকে ও আরও গুটিয়ে নিয়েছে। ফিরে এসে নির্মলকে সব বললাম। হোস্টেলে ও আমার রুমমেট। নির্মল বলল, সেরেছে, গরিবের ছেলেকে পেট নিতে ধরেছে। ওকে হাতে ধরে তুলে আনলেই পারতে, জলে ডুবে ডুবে না মরে। ইতিমধ্যে এক কাণ্ড ঘটল। ক্লাসের ব্ল্যাকবোর্ডে কোনো এক শিল্পী গোপনে গোপনে চক্ষরি দিয়ে একটি পার্ক এঁকে ফেলল। নিজের সুরম্য উদ্যানটির নাম লেখা আছে, শু স্কোয়ার। আমরা চেয়ে দেখলাম সুনন্দার বেঞ্চের আরও 4টি মেয়ের মুখে চাপা হাসি, কিন্তু সুনন্দার মুখ থমথম করছে, চোখে অগ্নিবৃষ্টি। দর্শনের প্রফেসর এসব দেখলেন, তারপর মন্তব্য করলেন, তোমরা কি সব 4th ইয়ারের স্টুডেন্ট নাকি 4th ক্লাসের? প্রফেসর চক্ষুরি সেই অপূর্ব শিল্পদৃষ্টি সঙ্গে সঙ্গে মুছে ফেললেন। কিন্তু ক্লাসের ছেলেদের ঠোঁটের হাসি আর
চোখের বিদ্যুৎ কি অত সহজে মোছে? এর কয়েকদিন পরে আর এক দুর্ঘটনা। সুনীল একটি সনেট লিখে কলেজ ম্যাগাজিনে ছাপতে দিয়েছিল, কিন্তু কবিতাটি ছাপা হয়নি। বাংলার প্রফেসর বলেছেন ও কবিতা ছাত্রদের কাগজে ছাপাবার যোগ্য নয়, মানে কোনো ছাত্রীর উদ্দেশ্যে লেখা। নির্মলের অসাধ্য কাজ নেই। ম্যাগাজিনে আমাদের ছাত্রদের প্রতিনিধি ছিল নিত্যানন্দ মুখুজ্জে। তাকে কিভাবে বশ করে সেই কবিতাটি নির্মল উদ্ধার করল। তারপর আঠা দিয়ে এঁটে কলেজের দেয়ালে লাগিয়ে দিল। সারা কলেজ ভেঙে পড়ল সেই প্রথম প্রাচীরপত্র পড়ার জন্য। রাগে লাল টকটক করতে লাগল সুনন্দার মুখ। সে সরাসরি এসে সুনীলের মুখোমুখি দাঁড়াল। তারপর স্পষ্ট দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করল, ও কবিতা আপনি লিখেছেন? সুনীল বলল, আমি লিখেছি, কিন্তু আমি ওখানে টাঙাইনি। সাব জজের বেটি পুরো জজের গলায় ধমক দিল, আপনি লিখেছেন কিনা তাই বলুন। আসামি বলল, হ্যাঁ লিখেছি। সুনন্দা রায় দিল, ইউ শুড বি অ্যাসামড। মৃত্যুদণ্ডের মতোই কথাটা উচ্চারণ করল সুনন্দা। আমি সে কবিতা পড়েছিলাম, অনেক দিন পর্যন্ত মুখস্থ ছিল, এখন ভুলে গেছি। সে কবিতায় দোষের কিছু ছিল না, অশ্লীলতা তো ছিলই না, না তখনকার স্ট্যান্ডার্ডে না এখনকার। সুনন্দার গন্ধ একাত্র থাকলেও নাম ছিল না। তবু প্রিন্সিপাল সুনীলকে ডেকে বহিষ্কারের ভয় দেখালেন। নির্মলও দু চারটে ধমক খেল, কিন্তু ওর মতো বকাটে ছেলেকে শাসন করবে কে? নির্মল বাইরে এসে প্রিন্সিপালের 14 পুরুষ উদ্ধার করে ছাড়ল। তারপর ধীরে সুস্থে গিয়ে টেস্ট দিতে বসল। কিন্তু পরীক্ষা দিতে এলো না সুনীল। টেস্ট শেষ হওয়ার আগেই আমরা শুনতে পেলাম ও বইপত্র ছিঁড়ে চেয়ার টেবিল ভেঙে একাকার করছে। আর এমন শান্তশিষ্ট মুখচোরা ছেলের মুখ থেকে আগ্নেয়গিরির গলিত লাভার মতো অশ্রাব্য অশ্লীল সব কথা বেরিয়ে আসছে। সেই সঙ্গে সুনন্দার নাম। একেবারে উদ্দাম পাগল। শেষ পর্যন্ত ওকে হাতকড়া দিয়ে বেঁধে রাখতে হয়েছে, কিন্তু মুখে তো আর কড়া পরানো যায় না। শহরভর ঢিঢি পড়ে গেল। হাটে বাজারে হোটেলের রেস্টুরেন্টে কোর্টের সামনে স্টিমার ঘাটায় সর্বত্রই এই আলোচনা। সুনন্দা টেস্ট পরীক্ষা দিয়ে কলকাতায় এলো। ওর বাবা চেষ্টা চরিত্র করে আলিপুরে বদলি হলেন। কিন্তু সুনন্দা চলে গেলেও আমাদের জ্বালা সহজে গেল না। আমাদের ক্লাসেরই একটা ছেলে ওর জন্য পাগল হয়ে গেল। এই লজ্জা লাঞ্ছনা যেন আমাদের প্রত্যেকের। সুনন্দা যেন গোটা পুরুষ যাত্রাকে জব্দ করে দিয়ে চলে গেছে। সুনীলের বাবা মা প্রথমে নিজেদের কাছে রেখে কবিরাজি মতে ছেলের চিকিৎসা করালেন। কিছুই হলো না। তারপর কলকাতায় এনে চিকিৎসা চলল, কিছু হলো না। শেষ পর্যন্ত ওকে রাঁচিতে পাঠানো হলো। এখনও সুনীল রাঁচিতেই আছে। আমি কোনোদিন রাঁচি যাইনি, কিন্তু নির্মল কয়েকবার গেছে, সুনীলকে দেখে এসেছে। ও সেই উদ্দামতা আর নেই, বেশি কথাও বলে না, আগের মতোই চুপচাপ থাকে। তবে আগে গারদে ছিল না, এখন গারদে থাকতে হয়। আর সতর্ক পাহারায় একপাল পাগলের সঙ্গে বাস করে। কিন্তু আর কারোর অস্তিত্ব কি সুনীলের কাছে আছে? আমার তো মনে হয় না। আমাদের এই মাতৃভাষার বিপুল শব্দভাণ্ডার থেকে সুনীল শুধু 3-4টি শব্দ বেছে নিয়েছে। সুনন্দা, তুমি আমার, তুমি আমার। পৃথিবীর আর কোনো ভাষার কোনো শব্দের তার প্রয়োজন নেই। আর দ্বিতীয় কোনো বাক্য সে জানে না। জীবনের একটি ভাব প্রকাশ করার জন্য এই একটি বাক্যই যথেষ্ট। নির্মল আমাকে বলেছিল, তরুণী সেনের কাটা মুন্ডু যেমন শুধু রাম নাম বলতে বলতে গড়াগড়ি গিয়েছিল, আমাদের সুনীলও তেমনই হয়েছে। ওর বিকৃত মস্তিষ্ক শুধু একটি নাম মনে করে রেখেছে। ও
ওর মুখ থেকে মনের সেই একটি মাত্র কথাই দিন রাত বেরোয়, ভাই মনি। ওকে দেখে আমার মনে হলো, পাগল না হলে ভালোবাসা যায় না, ভালোবেসে পাগল না হলে তাকে চিরস্থায়ী করা যায় না। পুলিশে এখন ভালো চাকরি করে নির্মল, বড় অফিসারই হয়েছে, সুখে শান্তিতে আছে। তবু কিছুদিন আগেও এক লেডি টাইপিস্টকে নিয়ে পারিবারিক অশান্তি হয়েছিল, সেই উপলক্ষেই ওসব কথা ওঠে। নির্মল বলেছিল, মনি, নিষ্ঠা বোধ হয় শুধু পাগলের মধ্যেই সম্ভব। নিষ্ঠা হারাবার অনেক জ্বালা, অনেক ঝামেলা। আমার পাগল হতে ইচ্ছা করে। আর সব দিক থেকে নির্মল খুব ভদ্র, খুব সহৃদয়। সুনীলের একটা ভাইকে ও ভালো চাকরিতে ঢুকিয়ে দিয়েছে। সাধ্যমতো দেখাশোনা উপকার সকলেরই ও করে, ধারটা চাইলে পারতপক্ষে বিমুখ করে না। সুনন্দার কথা ভুলেই গিয়েছিলাম। মনে রেখে আমরা কারুর কারুর কাছে কৃতজ্ঞ থাকি, আর মনে না রেখে গোটা জীবনের কাছে কৃতজ্ঞ হই। ভুলেই গিয়েছিলাম সুনন্দার কথা। হঠাৎ সেদিন দমদমে আমাদের কলোনির গার্লস স্কুলে ওর সঙ্গে দেখা হয়ে গেল। স্কুলের ফাউন্ডেশন ডেতে নিমন্ত্রণের চিঠি পেয়ে গেলাম। আমার মেয়ে ওই স্কুলের ছাত্রী। আশ্চর্য, সুনন্দা সেন আমাদের স্কুলের নতুন হেডমিস্ট্রেস হয়ে এসেছেন। সেক্রেটারি আমাকে চিনতেন, আমাদের ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, দরকার পড়লে তার কাজ টাজ করে দিই। তিনি হেডমিস্ট্রেসের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। না দিলে চট করে সুনন্দাকে চেনা শক্ত হতো। আমার মতো এত বিপুল না হলেও সেও স্থূলাঙ্গী হয়েছে। যে দক্ষ কারিগর বাটালি দিয়ে ওর প্রতিটা অঙ্গপ্রত্যঙ্গ কুঁদে বের করেছিলেন, সুনন্দার এই মেদস্ফীতি দেখে তিনিও কি চিনতে পারতেন? সেই অবয়ব, সেই রূপ, সেই লাবণ্য আর নেই। সমস্ত তীক্ষ্ণতার উপর কাল তার স্থূল হাত বুলিয়ে বুলিয়ে দিয়েছে। সুনন্দাও আমাকে চিনেছিল। নমস্কার বিনিময়ের পর মৃদু হেসে বিদায় নিল। ফাংশন নিয়ে ব্যস্ত, অন্য টিচারদের ছাত্রীদের নির্দেশ দিচ্ছে। এরই মধ্যে আবার ফাঁকে ফাঁকে বিশিষ্ট অতিথিদের স্মিতমুখে আপ্যায়ন করছে। আমি এক কোণে অতিথিদের সামনে বসে দেখতে লাগলাম ও সেই ব্যস্ততার রূপ। পরনে লাল পেরে তাঁতের শাড়ি, এমন কিছু দামি শাড়ি নয়, হাতে দুগাছি সরু চুড়ি আর একটি ছোট ঘড়ি, যার দিকে সুনন্দা বারবার তাকাচ্ছিল। সেই সাবজস্তুহিতা তখনকার আবরণ অলঙ্কারের সব আতিশয্য থেকে মুক্ত হয়েছে। লক্ষ্য করলাম সিঁথিতে সিঁদুর নেই, কিন্তু আজকাল তো হিন্দু সমাজের অনেক বিবাহিতারাও সিঁদুর পরেন না। অবশ্য একটু বাদেই সেক্রেটারি আমার সমস্ত সংশয় ঘুচিয়ে দিলেন। তিনি বললেন, মিস সেনের মতো এমন চমৎকার হেডমিস্ট্রেস তিনি আর জীবনে দেখেননি। যেমন মিষ্টির স্বভাব, তেমনি অমায়িক ব্যবহার, কাজকর্মে তেমনি নৈপুণ্য। স্কুলটা এতদিন পরে ভালো হাতে পড়ল। সেদিন আর কোনো কথা হলো না, কিন্তু দুদিন পরে সুনন্দা সেন আমাকে তার কোয়ার্টারে চায়ের নিমন্ত্রণ করল। আমি তো অবাক। নিমন্ত্রণ হবার মতো ঘনিষ্ঠতা তো আমাদের মধ্যে ছিল না। আমার স্ত্রী অন্য কাজে ব্যস্ত ছিলেন, আমি একাই গেলাম। ছোট্ট বাড়ি, বিশেষ লোকজন নেই। সুনন্দা ওর এক ভাইপোর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। আমরা একসঙ্গে পড়তাম। পিসির ক্লাসমেট সম্পর্কে ভাইপোর কোনো উৎসুকের পরিচয় পেলাম না। সে ব্যস্ত হয়ে তাড়াতাড়ি কোথায় বেরিয়ে গেল। কিন্তু তার ঔদাসীন্যের ক্ষতিপূরণ করল সুনন্দা নিজে। সে নিজের হাতে খাবার আনল, চা করে আনল। এক কাপ চা নিয়ে নিজেও বসল একটা চেয়ার টেনে। সেই দুস্তর ব্যবধান আর নেই। মাঝখানে ছোট একটা গোল টেবিল, সবুজ ফুলতোলা সাদা ঢাকনিতে ঢাকা। সূর্যাস্তের নরম মৃদু আলোয় আমার মনে হল ওর মুখে ফের এক অপূর্ব মহিমার ছাপ লেগেছে। বয়স সুনন্দার অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার কিছু ধরেও দিয়েছে। আমরা দেশের অবস্থা, উদ্বাস্তু সমস্যা, আধুনিক শিক্ষাবিধি নিয়ে
আলোচনা করলাম। কিছু কিছু রাজনীতির কথাও উঠল। তারপর দুজনে চুপ করে বসে রইলাম। সুনন্দা একবার বলল, আপনাকে আর এক কাপ চা দিই? আমি বললাম, দিন। তারপর আমরা অনেকক্ষণ আর কোনো কথা বললাম না। আমার মনে অনেক প্রশ্নই ভিড় করে এসেছিল। সুনীলের সঙ্গে কি ফের তোমার দেখা হয়েছে? দেখতে গিয়েছিলে? সামনে যাবার সাহস ছিল? না আড়ালে ভীরুর মতো দুরু দুরু বুকে চুপ করে দাঁড়িয়েছিলে? তুমি বিয়ে করনি কেন? এ কি প্রেম, না অনুতাপ আর অনুকম্পা? কিন্তু একটি কথাও জিজ্ঞাসা করতে পারিনি। আমি তো আর নির্মলের মতো পুলিশ অফিসার নই যে জেরায় জেরায় সব টেনে বার করব। নির্মল হলে পারত। সুনন্দাও ওসব প্রসঙ্গের ধার দিয়ে গেল না, বরং সন্তর্পণে সব পাশ কাটিয়ে গেল। বুঝতে পেরে আমি আরও দূরে হাঁটলাম। ভদ্রমহিলার সঙ্গে অভদ্রতা তো আর করতে পারি না। আস্তে আস্তে ঘরে সন্ধ্যার ছায়া পড়ল। সুনন্দা আলো জ্বালাতে ভুলে গেল কি, নাকি আলো জ্বালাতে ওর ইচ্ছা হল না, জানি না। সেই গভীর নীরবতায়, সন্ধ্যার আধো অন্ধকারে আমি অনুভব করলাম সুনন্দা সব জানে। আর অনুভব করলাম আমি সুনীলের প্রতিনিধি। কাহিনী শেষ করে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন মণিমোহন। তার ইঞ্জিনিয়ার বন্ধুও কোনো কথা বললেন না। একটু বাদে মণিমোহন উঠে দাঁড়িয়ে বললেন, চলি ভাই, অনেক দূর যেতে হবে। তাহলে ছেলেটার জন্য একটু চেষ্টা করো। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প বাসি বকুল। গল্পটি আপনাদের কেমন লাগলো, বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।